আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 22 এবং 23। নারুটো এপিসোড 22 এর শুরুতেই আমরা দেখতে পাই রকলির স্কোয়াড নারুটোদের স্কোয়াডের দিকে তাকায় আছে এবং আমাদের অ্যাটিটিউড বয় সাসকেকে খুব ভালোভাবে দেখতেছিল। তখন ওই স্কোয়াডের মেয়েটা বলে, কি ব্যাপার, তুমি কি সাসকেকে 1 vs 1 চ্যালেঞ্জ করতে চাও? তখন ওই ছেলেটা চুপচাপ ওইখান থেকে চলে যেতে থাকে। তবে তারা চলে যেতে থাকলো, আমাদের রকলি কিন্তু এখনো তাকায় আছে। তখন ওই মেয়েটা জিজ্ঞেস করে, কি ব্যাপার রকলি, তুমি কাগজ জমা দিতে যাবে না? রকলি বলে, তোমরা যাও, আমার একটু পার্সোনাল কাজ আছে, আমি পরে আসতেছি। আর তখন আমরা দেখতে পাই রকলি সরাসরি চলে যায় নারুটোদের কাছে, আর সেখানে গিয়েই বলে, হেই উচিহা, আসো তোমার পাওয়ারটা একটু টেস্ট করি। মানে এইখানে রকলি সাসকেকে সরাসরি 1 vs 1 চ্যালেঞ্জ দিয়ে বসে। আর রকলিকে এইখানে দেখার পর সাকুরা তো পুরো বেবাচেকা খেয়ে যায়, কারণ আগের বার যখন দেখা হয়েছিল তখনই রকলি তাকে প্রপোজ করে দিয়েছিল। আর রকলির এরকম বড় বড় আইব্রো আর চুলের এরকম অদ্ভুত কাটিং দেখলেই কেমন জানি এলিয়েনের মতন লাগে। তখন আমাদের সাসকে বলে, তোমার তো সাহস কম না, তুমি জানো যে আমি উচিহা বংশের লোক, তাও তুমি আমাকে চ্যালেঞ্জ দিতে আসছো? তখন রকলি বলে, ডায়লগ মেরে লাভ নাই, হিম্মত থাকলে আসো। তারপর সে সাকুরাকে বলে, সাকুরা, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার পক্ষ থেকে ভালোবাসা কবুল করো। কিন্তু সাকুরা তো ভাই এরকম অদ্ভুত স্টাইলের পোলাকে একদম পছন্দ না। তারপর এখানে ফানি কিছু সিন হয়, রকলি চোখ মারতে থাকে, এইটা আসলে এক্সপ্লেন করার এখানে কিছুই নাই। এদিকে নারুটো তো ভীষণ রেগে আছে, কারণ সবসময় শুধু সাসকেই কেন, ফাইট করার সময় কেন সাসকেকেই লাগবে। তখন আমাদের পাগলা বলে, রকলি, তুমি যদি সাসকের সাথে ফাইট করতে চাও তাহলে আগে আমার সাথে ফাইট করতে হবে, কারণ আমার সামনে সাসকে কিছুই না। রকলি বলে যে, না, আমি তোমার সাথে ফাইট করতে ইচ্ছুক না। কিন্তু হারামজাদায় তাও মানে না, লাফায় লাফায় যাইতেছে রকলির সাথে ফাইট করার জন্য। তখন আর কি, ফাইট তো ফিরাইতে হবে। রকলি তার হাত দিয়ে জাস্ট নারুটোকে একটু টাচ করে, এতে করেই নারুটো সেই দূরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে সেন্সলেস হয়ে যায়। আর এখন হচ্ছে সাসকের পালা। সাসকে যখনই ফাইট নিতে যাবে তখনই সাকুরা বলে যে, সাসকে, এখন তো টাইম নাই, আর আমরা যদি টাইমের আগে কাগজ জমা না দিতে পারি তাহলে তো আমরা চুনিন এক্সামই দিতে পারবো না। সাসকে বলে, সাকুরা, ডোন্ট ওয়ারি, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করো, ওরে দেখাই দিয়ে আসতেছি। তারপর আমাদের সাসকেও রওনা দেয় ফাইট করার জন্য, কিন্তু সে ফাইট করার সময় বুঝতে পারে তার স্পিড থেকে রকলির স্পিড কয়েক গুণ বেশি। তারপর সাসকে আবার দাঁড়িয়ে যায়, তবে এবার সে ইউজ করে তার শারিঙ্গান। আর সাসকের এই দুই চোখে শারিঙ্গান দেখতে পেয়ে সাকুরা তো একদম পুরোই পাগল হয়ে যায়, মানে আগে আধা পাগল ছিল, এখন তো পুরো পাগল হয়ে যায়। আর অবাক করা বিষয় হচ্ছে, লি এর ফাইটের কাছে শারিঙ্গান কাজই করতেছে না, এবং সাসকে তো তাকে টাচ করতে পারেই না, বরং খুব বাজেভাবে মাইর খাচ্ছিল। তখন লি বলে, এটা কোনো নিনজুৎসু না যে তুমি শারিঙ্গান দিয়ে দেখে ফেলবে, এইটা হচ্ছে সাধারণ একটি এক্সারসাইজ, যেটার মুভস তুমি তোমার শারিঙ্গান দিয়ে পড়তে পারবে না, আর যদি পড়েও ফেলো তাহলে সেটা ইউজও করতে পারবা না। শারিঙ্গান শুধু নিনজুৎসু আর গেনজুৎসু দেখতে পারে, তবে আমার কাছে রয়েছে তাইজুৎসু। তারপর আবারও লি সাসকে কিক মেরে আকাশে উড়িয়ে দেয়, তবে এইবারে সে উড়ার মধ্যেই সাসকে নিচে চলে যায় এবং হাত থেকে ব্যান্ডেজ টাইপের কিছু খুলতে চায়। আর যখনই মোটামুটি খুলে যায় তখনই ব্যান্ডেজের এক মাথায় কে যেন একটি প্যারাক মেরে দেয়, আর ওইটা ছিল একটা কচ্ছপ। আর আমরা দেখতে পাই কচ্ছপের মাথায় সেই নিনজা হেডব্যান্ড। সে লিকে বলে, অনেক হয়েছে লি। লিকে আটকে দেওয়ার পর লি চলে আসতে থাকে, তবে সাসকে ওইদিকে পড়ে যেতে থাকে। তখন সাকুরা গিয়ে সাসকে ধরে ফেলে, আর লি কচ্ছপটার কাছে গিয়ে বলে, আপনি কি আমাদের প্রথম থেকেই দেখতেছেন? কচ্ছপটা বলে যে, হ্যাঁ, আর তুমি জানো যে ফাইনাল টেকনিক ইউজ করা নিষেধ। ওইদিকে নারুটো তো একদম অবাক, কি সে সাসকে হারাই দিছে। ওইদিকে লি বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন। নারুটো দেখতে পায় সে কচ্ছপের সাথে কথা বলতেছে, আবার কচ্ছপের কাছে ক্ষমাও চাচ্ছে। এক মিনিট, এই কচ্ছপটা আবার তার মাস্টার না তো? আর লি যখন কচ্ছপের এরকম টেরা চোখ দেখতে পায় তখন তো সে পুরো ভয়ে একদম কান্না করে দিতেছে। তখন নারুটো বলে, তার মানে আমি ঠিক ধরছিলাম, এই কচ্ছপ তাহলে সেন্সাই হতে পারে। তখন কচ্ছপটি লিকে বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলছো, একটা শিনুবি কখনো তার টেকনিক সবার সামনে নিয়ে আসে না। ওইদিকে সাসকে বলতে থাকে, আমি এই বলদের কাছে কেমনে হেরে গেলাম? ওইদিকে কচ্ছপটি বলে, তুমি কি তোমার এই ভুলের শাস্তির জন্য প্রস্তুত রয়েছো? লি বলে যে, হ্যাঁ, তাহলে বেরিয়ে এসো গাইস সেন্সে। আর তখনই আমরা দেখতে পাই কচ্ছপের ভিতর থেকে বেরিয়ে আসে একটা অদ্ভুত জীব, যার চুলের কাটিং, আইব্রো, পোশাক আশাক সবকিছু একদম লিয়ের মতো, যেটা দেখার পর টিম 7 পুরো শকড হয়ে যায়। নারুটো তো বলতে থাকে, এনার আইব্রো তো আরো বড় বড়, দেখে মনে হচ্ছে চেহারার মধ্যে ঘাস চাষ করতেছে। এখন আমি বুঝতে পারতেছি লিকে কেন এরকম দেখা যায়, এরকম পাগলা স্টাইলের হেয়ার কাট আর জঙ্গলের মতো আইব্রু। যেটা শোনার পর লি বলে, তুমি আমার সেন্সাইয়ের ইনসাল্ট করা বন্ধ করো, সেই দুনিয়ার সবচেয়ে মহান সেন্সাই। তখন নারুটো বলে, মাফ কর ভাই, আমি তোর সেন্সাইয়ের মহানতা দেখি নাই, তারে তো দেখছি আমি কচ্ছপের নিচে থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে। গাই সেন্সাই বলে, চুপ হয়ে যাও লি, এখন তুমি তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। আর তখনই সে লিকে একটি ঘুষি দিয়ে অনেক দূরে ফেলে দেয়। তারপর সে লির কাছে গিয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও লি, এটা তোমার ভালোর জন্যই ছিল। তারপর আমরা দেখতে পাই মাস্টার স্টুডেন্ট দুইজনেই নেকা কান্না শুরু করে দেয়, আর তাদের এরকম অদ্ভুত আচরণ দেখে টিম 7 পুরাই অবাক। তারপর গাইসেন বলে, এখন অনেক হয়েছে, চলো এই ফিল্ডে তুমি আমার জন্য 100টা চক্কর লাগাই দাও আর দেখাই দাও তুমি কি করতে পারো। লি বলে যে, ঠিক আছে গাইসেন। তারপর তারা দুইজন চলে যেতে থাকে। তখন নারুটো আর সাকুরা বলে, আপনারা এইভাবে চলে যেতে পারেন না, তাহলে চুনিন এক্সামের কি হবে? গাইসেন বলে, আরে হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছিলাম। তাহলে লি, তুমি প্রথমে ফাইট করার রুল ব্রেক করছো, দ্বিতীয়ত আবার চুনিন এক্সামেও বাধা দিছো, তোমার তো এর থেকেও করা শাস্তি হওয়া উচিত, তুমি কি শাস্তির জন্য প্রস্তুত? লি বলে যে, হ্যাঁ। তখন গাইসেন বলে, তাহলে 100 নয়, তোমার জন্য 500 চক্করের পানিশমেন্ট কেমন থাকবে? তখন সাকুরা বলে, আমার মনে হয় এদের স্ক্রু ঢিলা।
তখন গাই সেন্সাই বলে এরা মনে হয় কাকাশির স্টুডেন্ট, এদেরকেও একটু দেখে আসি। তখন গাই সেন্সাই জিজ্ঞেস করে তো তোমাদের কাকাশির কি অবস্থা। সাসকে জিজ্ঞেস করে আপনি কাকাশি সেন্সাইকে চিনেন। গাই সেন্সাই হেসে বলে আমি কাকাশিকে চিনি কিনা, লোকে বলে আমি আর কাকাশি আজীবনের শত্রু। যেটা শোনার পর টিম 7 আবার অবাক হয়ে যায়। তখন চোখের পলকে গাই সেন্সাই তাদের পিছনে এসে বলে আমার রেকর্ড আছে 49 বার হারার এবং 50 বার জিতার। সবই বুঝলাম, কিন্তু তার এবং লিয়ের দাঁতের মধ্যে বাতি জ্বলার কারণটা আমি এখনো বুঝলাম না। যদি কেউ বুঝেন তাহলে অবশ্যই জানাবেন। তো যাই হোক, সাসকে ভাবতে থাকে তার স্পিড তো আসলেই মনে হয় কাকাশি সেন্সাইয়ের থেকে বেশি। তখন গাই সেন্সাই বলে লিয়ের এরকম আচরণের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আর লি তুমি এখনই তাদের সাথে যাও এবং চুনিন এক্সামের ফর্ম জমা দিয়ে আসো। তখন নারুটো খেয়াল করলে দেখতে পারে যেই হাতের ব্যান্ডেজ খুলে গিয়েছিল সেই হাতে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। মানে এইটা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কার। আর তখনই গাই সেন্সাই এখান থেকে চলে যায়। তারপর লি সাসকে ডাক দেয়, বলে যে হেই সাসকে, আমি বলেছিলাম যে আমি আমার স্কিলের পরীক্ষা করতে চাই, কিন্তু আমি এই পরীক্ষা তোমার উপরে করতে চাই না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি বলেছিলাম এখানে আমি সবচেয়ে বেস্ট গেনিন, কিন্তু আমার থেকেও বেস্ট একজন রয়েছে আর সে আমাদের স্কোয়াডেই রয়েছে। আমি মূলত তাকে হারাতে চাই। আর হ্যাঁ, তুমিও কিন্তু টার্গেটে রয়েছো, তুমিও বেঁচে থাকো আমার থেকে। যেটা শোনার পর সাসকে আরো রেগে যায়। একে তো মাইর দিল, তার উপরে আবার বড় বড় ডায়লগও দিতেছে। আর এই মোমেন্টেই শুরু হয়ে যায় পাগলার পচানো। নারুটো বলে মনে হয় উচিহারা ততটা মহান না যতটা মানুষ মনে করে। সাসকে বলে চুপ থাকো, পরের বার আমি তাকে ধুলার সাথে মিশাই দিব। নারুটো বলে হইছে বাদ দাও, তারা তো তুমি টাচই করতে পারো নাই। তারপর বলে তোমরা তার হাতের দিকে খেয়াল করছিলে যখন সে ব্যান্ডেজটা খোলে। আমার তো মনে হয় মিস্টার বাটিকাটা চুলওয়ালা দিন রাত 24 ঘন্টা ট্রেনিং করতেই থাকে, দিন রাত নন স্টপ, অন্তত তোমার থেকে তো বেশিই করে। আর সাসকের এরকম অপমান তো সে একদমই সহ্য করতে পারতেছে না। প্রথমত সাসকে একটু রেগে গেল, পরে বুঝে যায় বিষয়টা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে চুনিন এক্সাম। নারুটো, সাকুরা, চলো এবার যাওয়া যাক। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 22। তারপর শুরু হয়ে যায় নারুটো এপিসোড 23, যেখানে শুরুতেই তারা 301 নাম্বার রুমে পৌঁছে যায়। আর গেট পর্যন্ত গেলেই তাদের সামনে পড়ে যায় কাকাশি সেন্সাই। তখন কাকাশি সেন্সাই তাদের বলে গুড লাক সাকুরা, তুমি এসেছো। মানে এইখানে মূলত কাকাশি সেন্সাই একটু নার্ভাস ছিল যে সাকুরা মনে হয় চুনিন এক্সাম দিতে রাজি হবে না, কারণ তাদের টিমের মধ্যে সাকুরাই ছিল সবচেয়ে উইক। তখন কাকাশি সেন্সাই বলে যে দেখো, আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি নিজেদের ইচ্ছা হয় তাহলে তোমরা এই এক্সামটা দিতে পারবে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। তোমাদের 3 জনের মধ্যে যদি একজনও এই এক্সাম দিতে রাজি না হতে তাহলে আমি এই এক্সামে অ্যালাউ করতাম না। আর আমি যদি এই বিষয়টা তখন বলে দিতাম তাহলে হয়তো বাকি 2 জন তোমাকে এই এক্সামটা দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করতো, এই কারণে তখন বিষয়টা বলিনি। সো যাই হোক, তোমাদের 3 জনকে নিয়ে আমার গর্ব হয়, এর থেকে ভালো টিম হতেই পারে না, তো তোমরা যাও এখন। তখন নারুটো বলে আমরা আপনাকে নিরাশ করবো না সেন্সাই, আমরা জিতেই আসবো। কিন্তু তারা ভিতরে যাওয়ার পর 3 জনেই পুরা থ খেয়ে যায়। এইটা কিভাবে সম্ভব? কোটি কোটি গেনিন এই ক্লাসের ভিতরে, আর এরা সবাই চুনিন এক্সাম দিতে আসছে। সাকুরা বলে যদি ভয় দেখার কোনো এক্সাম হয় তাহলে এরা আমাকে প্রথমেই মেরে ফেলবে। ঠিক ওই মুহূর্তে এন্ট্রি ঘটে ইনুর। ইনু এসে সাসকের গলায় ঝুলে পড়ে। ইনু বলে সাসকে, আমি চাচ্ছিলাম তুমি এখানে আসো, তোমার এই চেহারাটা দেখার জন্য আমি কত দিন ধরে ওয়েট করতেছি, তুমি জানো। সাকুরা বলে হারামজাদি, তুই তাড়াতাড়ি সাসকে স্যার, নাইলে তোর খবর আছে। তখনই সেখানে এন্ট্রি ঘটে শিকামারুর। শিকামারু বলে ও তো তোমরা, আমি জানতাম এই জিনিসটা ফালতু হবে, কিন্তু এতটা ফালতু হবে তা জানতাম না। তখন নারুটো বলে তাহলে 3 গাধাই এখানে চলে আসছে। তখন শিকামারু বলে দাঁড়াও দেখাইতেছি কেটা গাধা। আরে দূর বাদ দাও, তুমি এমনি বোরিং। তখনই চলে আসে আরেক জ্ঞান। ও তাহলে তোমরাও এখানে উপস্থিত আছো, তার মানে আমরা আবার আগের টিম একসাথে হতে যাচ্ছি। আর আমাদের কিউটিও সেখানে উপস্থিত ছিল। তখন কিউটি বলে কেমন আছো নারুটো। আর নারুটো যখন তার দিকে তাকায় তখন তো সে পুরো একদম লাল হয়ে আরো কিউট হয়ে যায়। তখন কিবা বলে দেখো সাসকে, আমরা এবার তোমাদের তাক লাগিয়ে দিব, আমরা যথেষ্ট ট্রেনিং করেছি। তখন নারুটো বলে হ তোমরা তো ট্রেনিং করছো আর আমরা বসে বসে ঘাস কাটছি, তাই না? তুমি তো ট্রেনিং কারে কই ওইটাই জানো না। তখন আমাদের কিউটি বলে কিবার কথা বাদ দাও নারুটো, ও তো এমনিতেই বক বক করতে থাকে। যেটা দেখে নারুটো কিবা দুইজনে অবাক হয়ে যায়, কি সে কিবার দলে থেকে কিবার বিপক্ষে কথা কয়। তখনই সেখানে এন্ট্রি ঘটে আরেকটি ছেলে। সে বলে হে তোমরাই তো 9 জন নতুন স্টুডেন্ট যারা প্রথমবারের মতো চুনিন এক্সাম দিতে আসছো, তাই না? তোমরা একটু চুপ থাকো, এত বক বক করার কিছুই নাই। তখন ইনু জিজ্ঞেস করে তুমি কে, তোমার সমস্যা কি? সে বলে আমি হচ্ছি কাবুটো ইয়াকুশি, তোমাদের আশেপাশে একটু তাকায় দেখো, সবাই তোমাদের দিকে তাকায় আছে। তখন দেখা যায় আসলে আশেপাশে কত ভয়ানক ভয়ানক নিনজারা বড় বড় চোখ করে তাদের দিকে তাকায় আছে। তখন কাবুটো বলে দেখো তাদেরকে, তারা কত ভয়ানক, তারা রিন ভিলেজ থেকে এসেছে, তাদের মেজাজ সবসময় গরম থাকে, তাছাড়া তোমাদেরও তো দোষ নাই, তোমরা তো এবার এখানে নতুন আসছো। তখন সাকুরা জিজ্ঞেস করে কাবুটো তুমিও কি এইবার প্রথম এক্সাম দিতে আসছো? কাবুটো বলে যে না, এটা আমার 7ম বার হবে। চুনিন এক্সাম মূলত বছরে 2 বার দেওয়া হয়, আর সেই হিসেবে এটা আমার 4র্থ বছর হবে। নারুটো বলে ও তাহলে তো তুমি অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছো, আমাদেরকে কিছু টিপস দিতে পারো। তখন শিকামারু বলে সে নিজেই 6-7 বার ধরে পরীক্ষা দিতেছে, পাস করতে পারতেছে না, তার কাছ থেকে আবার টিপস। কাবুটো বলে এইভাবে বইলো না, লোকে বলে 7ম বার সাকসেস হয়েই যায়। আর হ্যাঁ, আমি মনে হয় তোমাদেরকে কিছু সাহায্য করতে পারি। আমার এই নিনজা ইনফো কার্ড
কার্ড দিয়ে। সাকুরা জিজ্ঞেস করে এগুলো আবার কি? এগুলো হচ্ছে আমার 4 বছরের অভিজ্ঞতার ফল। গত 4 বছর ধরে আমি সময় নষ্ট না করে এই কার্ডগুলোর ভেতর বিভিন্ন তথ্য অ্যাড করে রেখেছি, আর আমার কাছে এরকম 200-র উপরে কার্ড রয়েছে। এগুলো দেখতে খালি দেখা যায়, তবে আমি আমার চাকরা ইউজ করে এগুলো লুকানো তথ্য বের করতে পারি। তারপর সে চাকরার সাহায্যে একটা কার্ড ঘুরিয়ে এর ভেতর থেকে একটা ম্যাপ বের করে। সাকুরা বলে আরে এটা তো একটা ম্যাপ, কিন্তু এটা কিসের ম্যাপ? কাবুটো বলে এই ম্যাপ থেকে দেখা যায় কোন কোন এলাকার নিনজারা এইখানে পরীক্ষা দিতে আসছে আর কোন এলাকা থেকে কতজন করে আসছে। তোমাদের কি মনে হয় ভিন্ন ভিন্ন এলাকার এতগুলো নিনজা একসাথে কিসের জন্য এসেছে? আসলে সবগুলো গ্রামের নিনজাদের মধ্যে যাতে মহাব্বত এবং শান্তি বজায় থাকে এই কারণে এই চুনিন এক্সামের আয়োজন করা হয়। সাসকে বলে এর বাইরেও মনে হয় একটি কারণ রয়েছে। কাবুটো বলে যে হ্যাঁ, আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা গ্রামে কতজন করে নিনজা তৈরি হচ্ছে সেই সংখ্যাটা যাতে জানার মধ্যে থাকে, কারণ একটা গ্রামে যদি নিনজার সংখ্যা বেড়ে যায় তাহলে সেই গ্রামের নিনজারা অন্য গ্রামে আক্রমণ করে দিতে পারে। এই কারণে যাতে সব গ্রামের মধ্যে নিনজার সংখ্যা যাতে সবার জানা থাকে এই কারণে এই চুনিন এক্সামের আয়োজন করা হয়। তখন সাসকে জিজ্ঞেস করে এইখানকার ক্যান্ডিডেটদের ইনফরমেশন কি তোমার কাছে পাওয়া যাবে? কাবুটো বলে মনে হয় পাওয়া যেতে পারে। আচ্ছা, কার ইনফরমেশন লাগবে তোমার বলো? সাসকে বলে প্রথমে ডেজার্টের গারার এবং লিভ ভিলেজের রকলির। তারপর কাবুটো 2টি পাতা বের করে বলে এই হচ্ছে তারা 2 জন। তারপর প্রথমে কাবুটো রকলির ইনফরমেশন বের করে। রকলি তোমাদের থেকে প্রায় 1 বছরের বড় হবে, আর সে 11টা সি র্যাঙ্ক এবং 20টা ডি র্যাঙ্ক মিশন কমপ্লিট করতে পেরেছে। আর তাদের স্কোয়াডের লিডার হচ্ছে গাই সেনসাই। সে তাইজুৎসুতে সবচেয়ে বেশি পারদর্শী, আর বাকি জুৎসুগুলোতে সে একটু দুর্বল। ওর সাথে টিমমেট হচ্ছে টেনটেন এবং নেজি হিউগা। এরপরে হচ্ছে ডেজার্টের গারার মিশন এক্সপিরিয়েন্স হচ্ছে সে 8টা সি র্যাঙ্ক এবং একটা বি র্যাঙ্ক গেনিন হওয়া সত্ত্বেও চুনিনদের মিশন কমপ্লিট করেছে। সে খুবই মিস্টিরিয়াস একটি ছেলে, তার সম্পর্কে কেউ বেশি একটা জানে না। আর অবাক করা তথ্য হচ্ছে এতগুলো মিশন কমপ্লিট করার পরেও তাকে কেউ ছুঁইতেও পারে নাই। যেটা শোনার পর সবাই অবাক হয়ে যায়, গেনিন হয়ে বি র্যাঙ্ক মিশন কমপ্লিট করেছে অথচ তাকে কেউ ছুঁইতেও পারে নাই। তারপর কাবুটো আবার ম্যাপ খোলে। লিভ, স্যান্ড, রেইন, গ্রাস, ওয়াটারফল এবং সাউন্ড, এই সবগুলো ভিলেজ থেকে মনে হয় তাদের সবচেয়ে দক্ষ ক্যান্ডিডেটদের এবার পাঠানো হয়েছে। আর হ্যাঁ, ভিলেজ অফ হিডেন সাউন্ড অনেক ছোট, তাদের ব্যাপারে কেউ বেশি কিছু জানে না, তারা একটা রহস্যজনক। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো এইবারের এক্সাম সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। যেটা শোনার পর এরা সবাই ভয় পেয়ে যায়। ওইদিকে কাকাই সেনসাই এই রুমের বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। ওইদিকে সাকুরা আরো বেশি ভয় পেয়ে যায় যখন দেখতে পায় ভয়ে নারুটো কাঁপতেছে। এমনিতে তো নারুটো কিছুতেই ভয় পায় না, কিন্তু এখন তো ভয়ে কাঁপতেছে, আমি কি তাকে একটু সাহস দিতে পারবো? তখনই নারুটোর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায় আর হাত দুটি মুষ্টিবদ্ধ করেই বলে, তোমরা সবাই জেনে রাখো আমি হলাম নারুটো উজুমাকি, আমি তোমাদের সবাইকে খুব বাজেভাবে হারাই দিব। যেটা শোনার পর দেয়ালের পিছনে থাকা কাকাই সেনসাইও হেসে ওঠে। ওইদিকে ইনু সাকুরাকে বলে এর সমস্যা কি, এই কি আমাদের সবাইকে মারাইতে চায় না? সাকুরা বলে গাধা কোথাকার, জানেই না কখন হাসতে হবে আর কখন ভয় পাইতে হবে। ওইদিকে নারুটো বলে এখন একটু শান্তি লাগতেছে। আর তার এমন কনফিডেন্সের কারণে সাসকে, কাবুটো সবাই মোটামুটি সাহস পায়, কিন্তু আশেপাশের বাকি সব নিনজারা তো খেপে যায়। ওইদিকে নেজি বলে এই ছেলের জোশ তো আগের থেকেও বেড়ে গেছে। রকলি, তুমি মনে হয় তারাই ঠিক মতো নাস্তা পানি করাইতে পারো নাই। অন্যদিকে সাউন্ড ভিলেজের একটা নিনজা বলে তুমি শুনছো সে কি বলছে, আমরা নাকি খুব ছোট আর রহস্যময়। তখন ওই টিমের মেয়েটা বলে তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত। রুজু বলে হ্যাঁ, তার মাথা থেকে একটু রহস্য দূর করা যাক, তাকে সাউন্ড ভিলেজ সম্পর্কে কিছু জানানো যাক, সে জানুক যে সাউন্ড ভিলেজের নিনজাদের অপমান করলে তার পরিণতি কত ভয়াবহ হয়। ওইদিকে নারুটোর এই কাজের জন্য সাকুরা তাকে বকতে থাকে এবং সবার কাছে তার পক্ষ থেকে ক্ষমা চায়। কিন্তু ওইদিকে সাউন্ড ভিলেজের নিনজারা ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা সবার ভিতর দিয়ে এমন ভাবে আসতে থাকে যে কেউ টেরই পাচ্ছিল না। তারপর তারা সরাসরি এসে কাবুটোর উপর হামলা করে দেয়। কাবুটো সেখানে বেঁচে তো যায়, তবে সে ভালো করে খেয়াল করলে দেখতে পারে তার গ্লাস মানে চোখের চশমা ভেঙে গিয়েছে। তখন সাসকে এসে বলে সে তো তোমাকে টাচ করতে পারে নাই, তাইলে এটা কেমনে হইলো? এরপর যখনই কাবুটো ডোজোর দিকে তাকায় তখনই কেমন যেন সবকিছু গুলাগুলা দেখতে পায়, আর সাথে সাথে সে নিচে পড়ে যায়। আর তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। যেটা দেখার পর আশেপাশে সকল নিনজারা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর তখন ডোজো বলে তোমরা কান খুলে শুনে রাখাও, সাউন্ড ভিলেজের নিনজাদের সামনে কেউ টিকতে পারে না। আর তখনই সেখানে এন্ট্রি ঘটে এই পরীক্ষার পরিচালকদের, আর তার সাথে ছিল পরীক্ষার সকল ভলেন্টিয়াররা। পরিচালক বলে আমি হলাম ইবিকি মারিনো, আমি তোমাদের পরীক্ষাটা নিব। আর এইখানেই শেষ হয়ে যায় এপিসোড 23।